ঈদে বাড়ি ফিরতে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল। চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। দাদু বাড়িতে যাচ্ছি, খুব মজা করব ওখানে। যখন বাড়িতে যাইয়া সবার সাথে ঈদ করবো তখন এই কষ্ট কিছুই মনে হবে না। গ্রামে যাবো, ঈদ করবো 1 বছর পরে, বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে, আনন্দ একটা অন্যরকম। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। 5 ঘন্টার রাস্তা 12 ঘন্টা শেষ হচ্ছে না, এখনো তো অর্ধেক পথ পড়ে আছে, কিভাবে যাব? টাঙ্গাইলের ওই যে বাইপাস থেকে এই পর্যন্ত এখানে আমরা প্রায় 4 ঘন্টা ধরে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের অর্ধেকই দখলদারদের কবলে। ঈদ যাত্রায় ভোগান্তি, উচ্ছেদের ঘোষণা দিলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরমুখী মানুষের চাপ, ঝুঁকি নিয়ে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে আবারও ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের 69তম জন্মদিনে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। এবং টিসিবির দেশব্যাপী খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ, সংস্থাটি চাহিদা নেই বললেও মানতে নারাজ ডিলাররা। শুরুতে ঈদে ঘরমুখী মানুষের খবর। স্বজনদের সাথে ঈদ করতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের 2 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি ছিল এই রুটের ট্রেন যাত্রীদের। তবে বাস ও লঞ্চ যাত্রীরা বেশ স্বস্তি নিয়েই ঢাকা ছাড়ছেন। দুর্ভাবনা আর সকল শঙ্কা জয় করে ফিরছেন মানুষ আপন আলোয়। স্টেশনের উপচে পড়া ভিড় মারিয়ে ট্রেনের বগির সাথে ছুটে চলেছে মানুষের স্বপ্ন। ঈদ আনন্দ যাত্রায় সকলের উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। বাড়িতে যাইয়া সবার সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করবো তখন এই কষ্ট কিছুই মনে হবে না আমার কাছে। দাদু বাড়িতে যাচ্ছি, খুব মজা করব ওখানে। আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে, খুব মজা হবে এর জন্য। এত কষ্ট করে সাথে যাচ্ছি, মা বাবা, দাদু, মা বাবা সবাইকে একসাথে আনন্দে ঈদ করার জন্য। 1 বছর পরে, বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে, আনন্দ একটা অন্যরকম। সেই জন্য বিপদ হলে যাচ্ছি। কেউ বগিতে, কেউ বা আবার ছাদে, তবুও রেল ভ্রমণে নেই কারো বিরক্তির ছাপ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি ছিল যাত্রীদের। সকল ট্রেনই সময় মতো ট্রেন ছাড়তেছে, এইটা কেন ছাড়তেছে বুঝতে পারতেছি না, কি কারণে তাও জানতেছি না ভাই, এত কষ্ট করে দাঁড়াই আছি। যাত্রী ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ঝুঁকি এড়াতে যাত্রীদের ছাদে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন তারা। যাত্রীদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যাতে ছাদে বাফারে কেউ না চলে, এতে জীবন সংশয় হতে পারে। বেশ কিছু দূরপাল্লার বাস দেরিতে ছাড়লেও ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরা। শুক্রবার সকাল থেকে গাবতলী সহ সকল বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়। অতিরিক্ত ভাড়া সমানই আছে, ভাড়া কোনো চেঞ্জ হয় না, ভাড়া কোনো পরিবর্তন হয় না, সব ঠিকই আছে। সবার সাথে বাড়িতে যাচ্ছে, অনেক ভালো লাগছে। আর দক্ষিণ অঞ্চলে যাত্রীদের অন্যতম প্রধান বাহন লঞ্চেও ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবার বেশ নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। এ জায়গায় ওরকম কোনো হয়রানি হয়তো হয় নাই, প্রতিবার আসলে জায়গায় ধাক্কা ধাক্কি দস্তাদস্তি ওরকম কোনো কিছু এবার হয় নাই। আমার শ্বশুর শাশুড়ি দেশে থাকে, ওদের সাথে আমরা প্রতি বছর ঈদ করি, নাইলে ওরা কেউ ঘরে কিছু রান্না করে না। ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার আনন্দ ছিল সকলের চোখে মুখে। শেষ পর্যন্ত আনন্দযাত্রা নির্বিঘ্ন হবে, এমনটাই প্রত্যাশা সবার। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন এবং গাবতলী বাস টার্মিনালে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি চলে আসছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি কমলাপুরে বেলায়েতের কাছে। বেলায়েত,
কাজল, আপনি জানেন যে গতকাল যে সরকারি ছুটি এবং বেসরকারির শেষ কর্মদিবস ছিল, তারপর থেকে আমরা যেটা দেখেছি যে ঘরে ফেরা মানুষের যে ঢল শুরু হয়েছে, সেই ঢল কিন্তু এখনো অব্যাহত আছে। এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রামগামী এই ট্রেনটি অপেক্ষা করছে এখানে। আর এখানে যেসব যাত্রীরা রয়েছে এরা সবাই সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী। আর পাশে রয়েছে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস রয়েছে, সেই ট্রেনটিরও যাত্রীরা অপেক্ষা করছে সবারই বাড়ি ফেরার জন্য। যে ভিড়, যে উপচে পড়া ভিড়, সবাই বাড়ি ফেরার জন্য এখানে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করছে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 22টি ট্রেন অলরেডি ঢাকা থেকে ছেড়ে চলে গিয়েছে। আর এরপরে আজকে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আজকে এখানে মূলত 66টি ট্রেন এখান থেকে যাবে। এই 66টি ট্রেনে তারা বলছে যে প্রত্যেক দিনই প্রায় আমাদেরকে যেটা জানিয়েছে যে প্রত্যেক দিনই প্রায় শুধু আসনে যে সংখ্যক মানুষ ধরে এর পরিমাণ হচ্ছে প্রায় 50,000-এর মতো। আর এর বাইরে দাঁড়িয়ে যে সব যাত্রীরা যাচ্ছেন সেই সংখ্যা আরো আনুমানিক 25,000-এর মতো। সব মিলিয়ে প্রত্যেকদিন 75,000 যাত্রী ঢাকা থেকে যাচ্ছে। তো আজকে যে 66টি ট্রেন রয়েছে এর মধ্যে 3টি স্পেশাল রয়েছে, 3টি স্পেশাল ট্রেন রয়েছে। এই 3টিতে বাড়তি, আমরা যতটুকু জানি যে বাড়তি বগি সংযুক্ত করা হয়েছে। আর আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যান চলাচলের বিষয়ে আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু এখনো পাইনি। সবাই খুব স্বাভাবিকভাবেই যান চলাচল করতে পারছে বলে আমরা জেনেছি। এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার কথা যদি আমরা বলি, এখানে র্যাবের ফোর্স রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছেন এবং যাত্রীরাও বলছেন তারা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছেন। আর আরেকটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই এখানে আসার কথা রয়েছে রেলমন্ত্রী মুজিবুল হকের। তিনি আসার পরে ঈদ যাত্রা নিয়ে যদি কোনো ধরনের বিশেষ নির্দেশনা থাকে সেটা দিলে আমি আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। কাজল, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে আপনি জানেন যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে মালিবাগ রেল ক্রসিং এ একজন যাত্রী ট্রেনের উপর থেকে পড়ে কাটা পড়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তো সেই বিষয়টি মাথায় রেখে এখানে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে যারা উপরে রেলের উপর দিয়ে যাবে তাদের বলছে তারা যেন খুব বেশি সংখ্যক লোক উপরে না যায়। তো এই ছিল কমলাপুর রেল স্টেশনের সংবাদ। এই মুহূর্তে গাবতলী বাস স্ট্যান্ডে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। হ্যাঁ বেলায়েত, গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যে পরিমাণ গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় ছিল, সেই ভিড় কিন্তু এই ভর দুপুর বেলায় আমরা দেখেছি যে এখন কিন্তু অনেকটাই প্রশমিত। এবং আমরা যেমনটা পুরো টার্মিনাল ঘুরে দেখেছি যে এখানে কিন্তু বাস রয়েছে অনেকগুলো, কিন্তু সেই বাস কিন্তু কিছুটা যাত্রী সংকটে ভুগছে আমাদের বাস সংশ্লিষ্টরা জানাচ্ছেন। এবং আমরাও দেখেছি যে অনেক যাত্রী আসছেন এবং তারা কিন্তু বাস পাচ্ছেন। তবে যে লোকাল কিছু বাস বা যেগুলো আসলে খুব নামকরা বাস না, সেই বাসগুলো যেগুলো আসলে সড়ক মহাসড়কে অন্যান্য সময় চলে না, সেই বাসগুলো আমরা দেখেছি গাবতলী বাস টার্মিনালের সামনে এনে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে সেই বাসগুলোতেও আসলে যাত্রী পাওয়া যায়। কিন্তু আসলে কিছুটা যাত্রী সংকটে দুপুরবেলায় তারা বলছেন বাস সংশ্লিষ্টরা যে কিছুটা যাত্রী কম রয়েছে। তবে যারা এখানে এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কাজল টেলিভিশনের স্ক্রিনে, যে যারা এখানে এসে অপেক্ষা করছেন বা যারা আসছেন এখনো, তারা কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল কয়েকজনের সঙ্গে, তাদের বাস আসলে 3টায়, তারা এসছেন 1টায়। তো আসলে এখনো লোকজন আসছেন। তবে গতকাল বৃহস্পতিবার, গতকাল অফিস পর থেকে সরকারি ছুটি শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে গত রাত, সারা রাত থেকে আজ সকাল পর্যন্ত যে বড় একটা যাত্রী চাপ ছিল বলা চলে, সেই যাত্রী চাপ এখন কিছুটা প্রশমিত হয়েছে। এবং ঢাকা শহরের বলা চলে যে মানুষগুলো আসলে সরকারি ছুটির জন্য অপেক্ষা করছিলেন, সেই মানুষগুলো কিন্তু ইতিমধ্যে ঢাকা ছেড়ে চলে গেছেন। এখন আসলে
যে বেসরকারি চাকরিজীবীরা আছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন বা যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন। এছাড়া আপনি জানেন যে পোশাক কারখানাগুলো কিন্তু ধীরে ধীরে ছুটি হতে শুরু করেছে এবং পোশাক কারখানার মূল যে ছুটি সেই মূল ছুটি হয়তো আগামীকাল শুরু হলে তারপর কিন্তু বড় রকমের একটা চাপ হয়তো আগামীকাল পড়তে পারে। কিন্তু আজকে আমরা যেমনটা দেখেছি এখানে যখন আমরা এসে পৌঁছি বেলা 12টার পর থেকে এই অবধি কিন্তু যাত্রী চাপ খুব একটা নাই এখানে। তবে টিকিট নিয়ে অনিয়মের কথা খুব একটা শুনি নাই আমরা। আমাদেরকে যেটি বলা হচ্ছে যে ঈদ উপলক্ষে তারা হয়তো 50 থেকে 100 টাকা প্রত্যেকটা টিকিটের প্রতি বেশি করে নিচ্ছেন। এছাড়া বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু যাত্রীরাও খুব একটা দেননি আমাদেরকে। তো কাজল, এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এতটুকুই। দর্শক, ঘরমুখী মানুষের খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বেলায়েত হোসাইন এবং গাবতলী বাস টার্মিনাল থেকে কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন সেসব খবর। এতক্ষণ ছিলাম আমরা সেখানে। দর্শক, এই মুহূর্তে বাস এবং ট্রেনের পাশাপাশি কিন্তু নদীপথে যে ঘরমুখী মানুষের স্রোত রয়েছে সেই খবর জানাতে সদরঘাট টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ। আসলে কাজল, যেহেতু আজকে থেকে কিন্তু আসলে ঈদের ছুটি বলা যায় যে ছুটি, সেই ছুটি শুরু হয়েছে এবং গতকালকে যারা আসলে অফিস করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেনি, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষজন, তারা কিন্তু আজকে এই সদরঘাটমুখী হচ্ছে এবং এরই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকেই কিন্তু দক্ষিণ অঞ্চলের যে বিভিন্ন রুটের যে লঞ্চগুলো ছাড়ে এগুলো মূলত বিকেল নাগাদ ছাড়ে, কিন্তু সকালেও বেশ কিছু রুটে যেমন চাঁদপুর, লক্ষ্মীপুর এই রুটে কিছু লঞ্চ ছাড়ে এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে সদরঘাটে কিন্তু বেশ কিছু এই বাড়ি ফেরা মানুষের ভিড়। কিন্তু আসলে মূল ভিড়টি যে সদরঘাটে হয় সেটি কিন্তু আসলে 5টার পরে, কারণ মূল বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরগুনা, ভোলা, পটুয়াখালী এই লঞ্চগুলো কিন্তু 5টা থেকে 7টার মধ্যেই ছেড়ে যায় এবং এর পরেই কিন্তু আসলে বরিশাল বরিশাল শহরের যে লঞ্চগুলো সেগুলো কিন্তু 7টা থেকে 9টা এই সময়ের মধ্যে ছেড়ে দেয়। কাজেই আসলে আমরা কিন্তু সদরঘাটে বরাবরই যেটা দেখি যে এই যে দুপুরের পর অর্থাৎ জোহরের নামাজের পর থেকেই কিন্তু মানুষ ঘর থেকে বের হতে থাকে, বিভিন্ন জায়গা থেকে সদরঘাটমুখী হতে থাকে এবং তারপরে 3টার পরে কিন্তু আসলে ভিড়টা চরম আকারে ধারণ করে এবং এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আমরা দেখছি সদরঘাটের বাইরে যে রাস্তা, সে বাইরের রাস্তাও কিন্তু আসলে মানুষজনদের আসা যাওয়ার জন্য যে রাস্তা পরিষ্কার রাখা হয়েছে যাতে সহজে মানুষজন এসে সদরঘাটে ঢুকেই নির্দিষ্ট লঞ্চে প্রবেশ করতে পারে এবং পাশাপাশি লঞ্চগুলো মনিটর করা হচ্ছে এই জায়গা থেকে বিএডব্লিউটি এর কর্তৃপক্ষ, লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে করা হচ্ছে এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় যে এবার কিন্তু লঞ্চ টার্মিনালে কিন্তু কোনো ধরনের কোনো অস্থায়ী ভ্রাম্যমাণ ফেরিওয়ালা বসেনি, যে কারণে আসলে এখন পর্যন্ত যারা এসেছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই লঞ্চে উঠতে পারছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে ভিড় বাড়বে, তখন বোঝা যাবে যে শেষ মুহূর্তের পরিস্থিতি কি হয়। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। এতক্ষণ ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। চলে যাচ্ছে পরের সংবাদে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে যানবাহনের চাপ। মহাসড়কের কড্ডা থেকে হাটিকুমরুল পর্যন্ত রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। হাইওয়ে পুলিশ জানায় ভোর থেকে যানজট না থাকলেও বেলা বাড়ার সাথে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। বাসের পাশাপাশি ট্রাকে করে ঈদে নিজ গন্তব্যে ফিরছেন যাত্রীরা। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে হাটিকুমরুল পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে অপেক্ষা করতে হচ্ছে ঘরমুখী মানুষকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। অনেকে গাড়ি থেকে নেমে মহাসড়কে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। 5 ঘন্টার রাস্তা 12 ঘন্টা শেষ হচ্ছে না, এখনো তো অর্ধেক পথ পড়ে আছে, কিভাবে যাব? ঘন্টার পর ঘন্টাতে আজকে আছি আমরা, কিন্তু তবু তো আগ দিকে নিরসন হচ্ছে না। টাঙ্গাইলের ওই যে বাইপাস থেকে এই পর্যন্ত এখানে আমরা প্রায় 4 ঘন্টা ধরে। জানি না আমরা কখন আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবো, এই সুবিশাল যানজট। দর্শক, মহাসড়কের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম। ফেরার যে আকুতি, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যেই মানুষের মধ্যে যেই আকুতি, সেই আকুতিটাই আসলে আমরা এখন লক্ষ্য করছি। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ব্যতিক্রম নয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে হাজার হাজার মানুষের ঈদে ঘরে ফেরার যে একটি মানুষের যেই চেষ্টা, সেটি আসলে প্রবলভাবে আসলে এখানে পরিলক্ষিত হচ্ছে। আমি সকাল থেকে এই চন্দ্রা এলাকায় রয়েছি। এখানে আসলে যানজট পরিস্থিতি যদি বলতে হয় তাহলে আসলে খুব একেবারে স্বাভাবিক পর্যায়ে আছে, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায়
হয় যে অন্যান্য দিনের তুলনায় যেই রকম স্বাভাবিক থাকে অন্যান্য দিনের মতো, ঠিক এবারও কিন্তু ঈদের উপলক্ষে যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপ কিন্তু আমরা তেমন একটা এখানে লক্ষ্য করছি না। আর এই মুহূর্তে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের মূলত যে দীর্ঘ সারি, এটা আসলে বাস বে, অর্থাৎ বাস বেতে বাসেরা বা বাসগুলোকে আসলে যাত্রীদের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। এখানে আসলে যাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী, দূরত্ব অনুযায়ী তারা আসলে এখানে আসলে বাস বেতে চড়ছেন। আর তার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির যে সচল রয়েছে, অর্থাৎ পাশে যে ফাঁকা সড়কটি দেখতে পাচ্ছেন, মূলত এটা এশিয়া হাইওয়ে অর্থাৎ চন্দ্রা মহাসড়কের এটি আসলে বাস্তব চিত্র। অর্থাৎ এখন আসলে দুপুরবেলা কিন্তু আমরা গাড়ির যে চাপ, সেই চাপটা কোনোভাবে আমরা আসলে লক্ষ্য করছি না। সকাল থেকে আসলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের তৎপরতা রয়েছে। সেই তৎপরতা মূলত তারা আসলে বাসের যে যাত্রীবাহী বাস, সেগুলোকে আসলে মহাসড়কের পাশে বা মহাসড়কের ওপরে কোনোভাবে তারা দাঁড়াতে দিচ্ছেন না, এবং যত্রতত্র যাত্রী না ওঠানোর কারণে বা এই ধরনের তৎপরতার কারণে আসলে তারা মূলত এই যে অবস্থা, অর্থাৎ যানজটের যে স্বাভাবিক পরিস্থিতি, এই স্বাভাবিক পরিস্থিতি আসলে জুনাইদ এখানে বিরাজ করছে। অন্যান্য বছরের তুলনায় আমরা দেখে থাকি যে এই চন্দ্রাতে অর্থাৎ ঢাকায় থেকে বের হওয়ার পথে কিন্তু একটা যে যানজট পরিস্থিতি, অর্থাৎ ঘরমুখ মানুষের ভোগান্তি পোহাতে হয়, সেই ভোগান্তি কিন্তু অনেকটাই স্বাভাবিক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ঈদে ঘরমুখ মানুষের একটা স্বস্তিতে তারা আসলে যাত্রা করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। ঠিক সেই ব্যবস্থারই আমরা আসলে বাস্তব চিত্র এখন আসলে লক্ষ্য করছি। তো জুনাইদ, এই ছিল চন্দ্রা এলাকা থেকে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ খবর। দর্শক, ঈদ যাত্রায় সড়ক পথে থেমে থেমে চলছে গাড়ি, কোথাও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোহাকান তামিম। চালু হতে না হতেই বিভিন্ন স্থানে দখল হয়ে গেছে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক। গাজীপুর থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত প্রায় অর্ধেকের বেশি জায়গায় স্থায়ীভাবে বিভিন্ন যানবাহন স্ট্যান্ড ও বাজার বসায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল। সড়ক বিভাগ ও পুলিশ এসব অবৈধ দখল উচ্ছেদের কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক দখল করে গাজীপুর থেকে ময়মনসিংহ শহরের চরপাড়া পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে গড়ে উঠেছে বাস, ট্রাক, রেন্টেকার, সিএনজি, অটোরিকশা, লেগুনা ও পিকআপ স্ট্যান্ড। বাজার আর ভাসমান দোকানপাটও রয়েছে অনেক স্থানে। মহাসড়ক অবৈধ দখলের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, ঘটছে দুর্ঘটনাও। রাস্তায় একটু বড় বড় বাজার, জ্যামজট, এর জন্য গাড়ি একটু বড় বড় ব্রেক করতে হয়। পিকআপ স্ট্যান্ড, পরে মাইক্রো স্ট্যান্ড, টাকি স্ট্যান্ড, রোডের উপরে গাড়ি রেখে ওরা এই জায়গারও দখল করে রাখছে মহাসড়ক। রাস্তা যদি এইভাবে দখল থাকে, আমরা গাড়ি চালাতে পারবো না, সারাদিনে আপ ডাউন করতে পারবো না, যাত্রী খুব দুর্ভোগ হইবে। মহাসড়কগুলি দখল হচ্ছে, এগুলি সরকারি লোকের দলের ছত্রছায়া। প্রশাসনের কাছে আমরা বিনীতভাবে তাদেরকে সাহায্য প্রার্থনা করব। অবাঞ্ছিত বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড এগুলো যদি না থাকে। সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে, ঈদে গরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে শিগগিরই মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের বাধা আমরা অপসারণ করব। এই ক্ষেত্রে আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলের সাথে আমরা সমন্বিত উদ্যোগ নেব। ঈদের আগে আমরা এগুলো সবগুলো শতভাগ আমরা উচ্ছেদ করব এবং রোডটাকে কেবলমাত্র যান চলাচলের জন্য আমরা ফ্রি করে দেব। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলা সদরে মহাসড়ক সবচেয়ে বেশি দখল হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং ময়মনসিংহ পুলিশ উচ্ছেদ অভিযানের কথা বললেও শুক্রবার পর্যন্ত কোনো অভিযান চালানো হয়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর মিরপুরে চলন্ত 2 বাসের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু। রাজশাহীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি বক্তব্য রাখেন। এ সময় ব্যক্তিগত চাওয়া পাওয়ার কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নানা সংগ্রাম আন্দোলনের সাথে যুক্ত দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়। সময়ের সাথে সাথে বঙ্গবন্ধু এভিনিউর এই ছোট্ট ভবনটি আধুনিক ও বড় পরিসরে নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়।
দলের প্রধান এই কার্যালয়কে নতুনভাবে নির্মাণের জন্য শুক্রবার সকালে প্রস্তাবিত নতুন 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমরা মাতৃভাষায় ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দলের 68 বছরের নানা অর্জনের ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশে যা কিছু অর্জন তা এই আওয়ামী লীগের হাত ধরেই। আমরা বাঙালি জাতি, একটা জাতি হিসেবে আজকে সারা বিশ্বে আমরা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। এই সুযোগটা আমাদের এনে দিয়েছে কে? আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগই বাঙালি জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি এটাই বলবো যে জাতির পিতার আদর্শে নিজেদেরকে তৈরি করে দেশের সেবা করা, মানুষকে কি দিতে পারলেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। বর্তমান সরকার বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যে ধারা চলছে তা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। 21 বছর পর সরকার এসেছে, তখনই তো পেটের ভাতের ব্যবস্থা হয়েছে, মাথা গোঁজা ঠাঁই হয়েছে, শিক্ষার ব্যবস্থা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা হয়েছে, উন্নত জীবনের সম্ভাবনা এসেছে। এটা শুধু আওয়ামী লীগই দিতে পারে। তাই আজকে দিনে আমি দেশবাসীকে আহ্বান করবো যে আওয়ামী লীগকে সবসময় সুযোগ দিন, আওয়ামী লীগ আপনাদের সেবা করবে। আওয়ামী লীগ বিশ্বসভায় বাংলাদেশে মর্যাদার আসনে নিয়ে এসেছে, এই মর্যাদার আসন যেন চিরস্থায়ী হয়। এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে আজ 68 বছর পেরিয়ে 69-এ পা রাখল বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। 1949 সালের 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামে অসাম্প্রদায়িক সংগঠনে পরিণত হয় দলটি। প্রবীণ নেতাদের দাবি, জনগণের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে দলটি। তবে কোন রাজনৈতিক বিশ্লেষকের মতে প্রতিষ্ঠাকালীন আদর্শের জায়গা থেকে ক্রমশ সরে যাচ্ছে আওয়ামী লীগ। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। প্রতিষ্ঠার পর থেকেই এদেশে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সব আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলে তখন শেখ মুজিব ছিলেন যুগ্ম সম্পাদক। ভাষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেই নেতৃত্ব দিয়েছে দলটি। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘদিন প্রায় নেতৃত্ব শূন্য থাকে দলটি। পরে 1981 সালে দলের কাণ্ডারির দায়িত্ব নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে প্রথমে 1996, পরে 2009 এবং সবশেষ 2014 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না বলে মনে করেন দলের এই প্রবীণ নেতা। মুসলিম লীগের তখন যে অনাচার, অবিচার, দুর্নীতি ইতিমধ্যে যেটা প্রকাশ পেয়েছে, তার বিরুদ্ধে যে ক্ষোভ, সেটার পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য এবং অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সেদিন রোজ গার্ডেনে বশির হোসেন সাহেবের বাসায় মিলিত হন। শেরেবাংলা ও সেদিন কিছুক্ষণের জন্য সেখানে উপস্থিত ছিলেন। সেইখানে প্রথম এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। মৌলানা ভাসানীকে সভাপতি করে। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আজকে আমরা দেশে বিশ্ব দরবারে সমাদৃত এবং সম্মানিত হচ্ছি। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আওয়ামী লীগ এগিয়ে গেলেও দলটি তার মূল আদর্শের জায়গা থেকে ক্রমশ সরে যাচ্ছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এই দলটার ভিতরে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটি ক্রমাগত কমছে, জনগণের সঙ্গে দূরত্বটা বাড়ছে। তার কারণ হচ্ছে এই দলের ভিতরে অনেক স্বার্থান্বেষী মানুষ জায়গা করে নিয়েছেন, বিভিন্ন দল থেকে সেখানে এসে আশ্রয় নিয়েছে, তাদেরকেও জায়গা করে দেওয়া হয়েছে। ফলে আদর্শগত একটা দ্বন্দ্ব এবং সংঘাতও আমি দলের ভিতর লক্ষ্য করছি। আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজধানীর পুরনো ঢাকার এই রোজ গার্ডেন। 1949 সালের এই দিনে এই বাড়িটিতেই জন্মলাভ করেছিল পূর্ব বাংলার মানুষের মুক্তি আন্দোলনের প্রাচীনতম রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ঈদে ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে। ঘাট দুটিতে পারাপার অপেক্ষায় রয়েছে সহস্রাধিক ছোট বড় যানবাহন।
ভোর থেকে মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি ঘাটে ঘর ফেরা মানুষের ঢল নামে। যাত্রীদের সুবিধায় কাঁঠালবাড়ি ঘাটের পাশাপাশি পুরনো কাওড়াকান্দি ঘাটটিও চালু রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় 7 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। একই অবস্থা পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও। বেলা বাড়ার সাথে সাথে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। অন্যদিকে অন্য দিনের তুলনায় কয়েক গুণ। পাটুরিয়ার ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে 8 শতাধিক যানবাহন। এই নৌ রুটে 33টি লঞ্চ ও 16টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দুপুরের সময় আরো থাকছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর মধ্য নেই ঈদ আনন্দ। সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। রাজধানীর মিরপুরে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় চলন্ত 2 বাসের চাপায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে মিরপুর 2 নম্বর সেকশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হাশেম একটি বাসের জানালা দিয়ে মাথা বের করে থাকা অবস্থায় আরেকটি পাশ দিয়ে যাওয়ার সময় 2 বাসের চাপায় তার মাথা পিষ্ট হয়ে যায়। আবুল হাশেমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালবেলা বাসা থেকে বের হয়েছে উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। আমার এই গাউতো ভাই আমার ফোন দিয়েছে যে হাসিম ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমার এই ছেলেটার ভিতরেই আশা ছিল, পড়ার ভিতরে খুব ছিল, কোনো সময় ফেল করে না। আর অন্য আমার ছোট থেকে 1 নম্বরে ছিল। জি মেট্রিকে। রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় জেলা সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মনসুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সকালে মোহনপুরে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঈদের ছুটি কাটাতে ব্যক্তিগত প্রাইভেট কারে করে নওগাঁ যাচ্ছিলেন মনসুর রহমান। রাজশাহী নওগাঁ মহাসড়কের মোহনপুরে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মনসুর রহমান গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তার গাড়ি চালক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের আগে শেষ শুক্রবার ক্রেতা পদচারণায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, অনেকটা শেষ মুহূর্তের কেনাকাটা এখন করছেন নগরবাসী। এবং আপনি জানেন যে আগামী হয়তো 2 দিন পরেই হয়তো ঈদ হতে পারে। যদি 29টি রোজা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাতে হয়তো নগরবাসী, বিশেষ করে রাজধানীবাসী আর 2 দিন সময় পাবেন। এবং সাপ্তাহিক ছুটির দিন হয় শুক্রবারে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকভাবে একটু ভিড় বেশি। এবং সেই সঙ্গে একই সঙ্গে যেহেতু শেষ মুহূর্তের কেনাকাটার জন্য আসলে রাজধানীর শপিং মলগুলোতে একটু বেশি ভিড় আমরা লক্ষ্য করছি। সকালবেলা তুলনামূলক কিছুটা ভিড় কম ছিল, কিন্তু বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো শপিং মলের রাজধানীর ক্রেতা সমাগম অনেকটাই বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে বেরোচ্ছে বসুন্ধরা শপিং সেন্টারে। এখানে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সকালবেলা যখন আমরা এসেছি তখন কিছুটা ভিড় কম থাকলেও কিন্তু আস্তে আস্তে ক্রেতারা আসছেন। এবং বিক্রেতাদের যে একটি মতামত, তারা বলছেন যে আসলে বিকেল বেলা কিংবা ইফতারের পরে কিন্তু তারা আসলে চাচ্ছেন যে তাদের প্রত্যাশা রয়েছে যে বিকেলবেলা ক্রেতার সমাগম অনেকটা বেশি হবে। এবং একই সঙ্গে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা হয়তো ভাবছেন যে বিকেলবেলা তারা আসবেন, ইফতারের আগ মুহূর্তে কিংবা ইফতারের পরে আসলে অনেকটা জমে উঠবেন। এবং আপনি জানেন যে রাজধানীবাসীর আরেকটি ঐতিহ্য আছে, অনেকে হয়তো চাঁদ রাতের জন্য বসে থাকেন। শেষ দিকে বিশেষ কিছু ডিজাইন কিংবা বিশেষ কিছু কালেকশন তারা নিয়ে আসবেন, এমন কিন্তু প্রত্যাশা থাকে ক্রেতাদের। তো আসলে বিক্রেতারাও সেই ধরনেরই প্রস্তুতি নিয়ে থাকেন শেষ মুহূর্তের ক্রেতাদের আকর্ষণের জন্য কিংবা শেষ মুহূর্তে ক্রেতাদের তাদের আসলে পছন্দ অনুযায়ী পণ্য তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা বিশেষ কিছু ডিজাইন শেষ মুহূর্তের জন্য রেখে দেন। সেই প্রত্যাশা কিন্তু আসলে ক্রেতারাও আসলে তেমনটাই সেই প্রত্যাশাই করে থাকেন। সেই দিক থেকে কিন্তু তারাও শেষ দিকেই অনেকেই কেনাকাটা করতে অনেকটাই আগ্রহী হয় এবং অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ তারা করে থাকেন। তবে আজকের যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু সকাল থেকে আমরা একটু ভিড় বেশি দেখতে পেয়েছি। এবং বিক্রেতারা আসলে সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু বেশি ভিড় আসলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে তারা আসলে তারা বিক্রির বাটটাও আসলে তাদের শেষ মুহূর্তেই বরাবরই বেশি হয়। আমরা অন্যান্য বছরগুলোতে যেমনটা দেখেছি তাদের শেষ রমজানের দিকেই কিন্তু বেচা বিক্রি
অনেক দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ ছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। দেখছেন দুপুরের সময়। সারা দেশেই এখন ঈদ উদযাপনের প্রস্তুতি, কিন্তু বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভয়াবহ ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর মধ্যে নেই আনন্দের আমেজ। তবে ঈদের আগে ভাঙন কবলিত মানুষের জন্য ভিজিএফ এর গম বরাদ্দের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ঈদটা হবে কেমন হবে? ঈদটা ভালো হবো না, কষ্টই হবো, বুঝছেন? সল পেলে নাচা পানিও দেওয়ার পাবো না, কিছুই নেই, কাগজগুলো তো করে হবো না। বাঁধের উপর ছোট একটি ঘরে স্বামী হরব আলী ইসলাম সহ 3 কন্যা ও 1 পুত্র নিয়ে 6 জনের সংসার সাবিনার। একমাত্র উপার্জনক্ষম স্বামীর দিন মজুরিতে সংসার চলে তাদের। এ অবস্থায় তাদের ঈদের দিন আর অন্য দিনের মধ্যে নেই কোনো পার্থক্য। শুধু হরব আলী নয়, নদী ভাঙনে সারিয়াকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অবস্থান নেওয়া সবারই দশা একই রকম। সামনে ঈদ, আমার বাবা এখনো জামা কিনে দিতে পারেনি। কানের কাজ না থাকলে, ব্যবসা বাণিজ্য না থাকলে আমাদের তো আর ঈদ হচ্ছে না গরিব মানুষের। ঈদ তো ভালো হবে না, কোনো বসাবরি নাই, কিছু নাই, কামলা পাইট নাই, আর মাছ মারি, সেই মাছ এখন বদ্ধ হয়ে গেছে, চল বলে কষ্টের উপরেই আছে আর কি। জনপ্রতিনিধিরা জানালেন, ঈদ উপলক্ষে ভিজিএফ এর সীমিত গম বরাদ্দ এসেছে, তাই বরাদ্দ ও পরিমাণ বাড়ানোর দাবি তাদের। এই এলাকায় যদি বরাদ্দ একটু বেশি হয়, তাহলে আমরা প্রতিটা গরিব মানুষের ঘরে ঘরে জিনিসগুলো পৌঁছতে পারলে আমাদের এই এলাকার যারা গরিব আছে একটু ভালোভাবে ঈদটা কাটাবে। আমরা ঈদের এখনো কোনো কিছু পাইনি, পাইলে অবশ্য গরিব মানুষের ভিতরে বিতরণ করা হবে। বাঁধে ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে ভিজিএফ চাল সহ সরকারিভাবে সাহায্যের কথা জানালেন এই কর্মকর্তা। ভিজিএফ এর যে বরাদ্দটি এসেছে, আমাদের 15,000-এর মতো কার্ড আছে, সেখানে 155 মেট্রিক টন আমাদের এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের ইউনিয়নে বিভাজন করেছি এবং ঈদের পূর্বে এগুলো বিতরণ করা হবে। সারিয়াকান্দি উপজেলায় ভাঙন কবলিত 5টি ইউনিয়নের প্রায় 5,000 পরিবার বাঁধে ও আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। নিউ ইয়র্কে বর্ণ, ধর্ম, জাতীয়তা এবং বৈধ কাগজপত্র না থাকার কারণে বাড়িওয়ালাদের চরম বৈষম্যের শিকার হচ্ছেন অভিবাসীরা। নিউ ইয়র্ক সিটি কমিশন অন হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে 2017 সালে এই বৈষম্যের হার গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। এদিকে কোনো ধরনের ভয়ে ভীত না হয়ে এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাড়িওয়ালাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কে অভিবাসীদের প্রতি বাড়িওয়ালাদের বৈষম্যমূলক আচরণ দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে অভিবাসীদের সচেতন করতে বুধবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক মেয়রের দপ্তর। এতে নগর প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। নিউ ইয়র্কে অভিবাসীদের প্রতি বৈষম্য মেনে নেওয়া হবে না বলে জানান তারা। বাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের হয়রানি কিংবা বৈষম্যের শিকার হলে আমাদের জানান, আমরা সব সময় আপনাদের পাশে আছি। বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসীরা বাড়ি ভাড়া নেওয়ার সময় বৈষম্যের শিকার হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বৈষম্যের শিকার হলে আমাদের জানালে আমরা প্রয়োজনে আইনি সহায়তা দিয়ে সাহায্য করব। অভিবাসীদের দুর্ভোগের কথা তুলে ধরেন এক প্রবাসী সমাজকর্মী। ভাড়া বাড়াই দিয়েছে, লিজ রিনিউ করতে চাচ্ছে না, কোনো রিপেয়ার্স করতেছে না। তারপরে অলসো অনেক সময় ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য ওরা হটলাইন, ইমিগ্রেশন হটলাইনকে বলে যে এখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকে, আশা ফিক্স করছে না। প্রবাসী বাঙালিদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন মেয়রের কার্যালয়ে কর্মরত এই বাঙালি নারী কর্মকর্তা। বাসা রেন্ট দিতে চাচ্ছে না, তারপর আপনাদের বাসার অনেক কিছু ফিক্স করছে না, তারপর আপনাদেরকে উইদাউট নোটিসে চলে যেতে বলতেছে। এই ধরনের কোনো সমস্যা যদি হয়, সবকিছুর ব্যাপারে আপনাদেরকে অলওয়েজ রেডি টু হেল্প। বাড়িওয়ালাদের বৈষম্যের বিরুদ্ধে বিনামূল্যে অভিবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে 6 কোটি মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ওয়েস্ট ইন্ডিজ ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। পোর্ট অফ স্পেনে 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। র্যাঙ্কিং এর বিষয়ে জড়িত থাকা এই সিরিজে পারফরমেন্সের উপর অনেকটাই নির্ভর করবে আগামী
2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সরাসরি খেলা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সমতায় শেষ করে চাপে রয়েছে ক্যারিবীয়রা। র্যাঙ্কিংয়ের 9 নম্বরে থাকা রেটিং পয়েন্ট 77 হওয়ায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে বিশাল পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকায় 2019 বিশ্বকাপে তাদের সরাসরি অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই সিরিজে ভারতকে নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারলে ক্যারিবীয়দের সম্ভাবনা থাকবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে শিরোপা খোয়ানোয় দেশের মাটিতে সমর্থকদের তিরস্কারের শিকার হচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদে বাড়ি ফিরতে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ঢল। চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে ঈদে ঘরমুখী মানুষের চাপ। ঝুঁকি নিয়ে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলকে আবারও ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের 69তম জন্মদিনে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। এবং টিসিবির দেশব্যাপী খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ। সংস্থাটির চাহিদা নেই বললেও মানতে নারাজ ডিলাররা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।